ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিকা নিয়ে আলোচনা করব, যেটা হলো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। এর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমাদের সাথে আজকে আমি করব। এটার ব্যাপারে চলো তাহলে আলোচনা শুরু করে নেওয়া যাক। এখানে দেখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কিছু সূচনা বা ভূমিকা আমাদের জেনে নিতে হয়, যেটা হলো প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হলো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি যখন কিছুটা অস্তাচলে, তখনই বিক্রমশিলা মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর মানে হলো যে প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য উচ্চশিক্ষার প্রতিষ্ঠান যেমন ছিল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়টা কখন খুবই খ্যাতি অর্জন করেছিল, যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের যেই প্রভাব প্রতিপত্তি যেটা অনেকটা কমে গেছিল তখন, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো স্ট্যান্ডার চেঞ্জ করে লেখা আছে, এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলো। তাহলে চলো এর বর্ণনাগুলো একটার পর একটা জেনে নেওয়া যাক। দেখো, এখানে প্রথম পয়েন্ট আছে অবস্থান। এখানে কি লেখা আছে? এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে মতভেদ রয়েছে। কারুর মতে এটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী অংশে অবস্থিত, আবার কারুর মতে এটি বিহারের ভাগলপুর জেলায় অবস্থিত। কিন্তু বেশিরভাগ জনাই যেহেতু এটাকে বিহারের ভাগলপুর জেলায় বলেছে, তার জন্য এটাকে কিন্তু বিহারের ভাগলপুর জেলাতেই ধরে নেওয়া হয়, এটা মনে রাখবে। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে প্রতিষ্ঠা। এখানে কি বলা হয়েছে? নবম শতাব্দীতে পাল যুগে সম্রাট ধর্মপাল এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এটা বুঝতে পেরেছো? তাহলে এটাতে প্রতিষ্ঠা করেছিলেন কে? পাল সম্রাট ধর্মপাল। ধর্মপালের নাম ছিল বিক্রমশীল, তার নামানুসারেই এটি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত লাভ করে। এই বিশ্ববিদ্যালয়টির চারিদিকে সুউচ্চ প্রাচীর ছিল। বিশ্ববিদ্যালয়ের মাঝখানে ছিল মহাবোধির মূর্তি। এটা বৌদ্ধ ধর্মীয় মতেই কিন্তু নির্মিত হয়েছিল, তার জন্যই কিন্তু এখানে মহাবোধির মূর্তি ছিল, এটা কিন্তু মাথায় রাখবে। আর এর চারিদিকে ছিল সুউচ্চ প্রাচীর। 3 নম্বর পয়েন্ট আছে দেখো পরিকাঠামো। এখানে কি বলা হয়েছে? বিক্রমশিলা মহাবিহারে ছিল মোট 108টি মঠ এবং 6টি মহাবিদ্যালয়। এর প্রত্যেকটিতে ছিলেন 108 জন করে শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের 6টি প্রধান দ্বার ছিল। প্রত্যেক দ্বারে থাকতেন একজন করে দ্বার পণ্ডিত। কুলপতি বা উপাচার্য হতেন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি। তাহলে আশা করি এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের পয়েন্ট আছে দেখো শিক্ষণ পদ্ধতি। এখানে কি বলা হয়েছে? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো মৌখিক ও আবৃত্তি পাঠ পদ্ধতিতে পাঠদান করা হতো। তাহলে দেখো মৌখিক ও আবৃত্তি পদ্ধতিতে এখানে পাঠদান করা হতো। আলোচনা ও বিতর্কের মাধ্যমেও শিক্ষাদানের ব্যবস্থা ছিল। শ্রেণী শিক্ষা ও ব্যক্তিগত শিক্ষা উভয়ই প্রচলিত ছিল। শ্রেণী শিক্ষা মানে হচ্ছে যে শ্রেণীতে শিক্ষা দেওয়া, আর ব্যক্তিগত শিক্ষা মানে হচ্ছে যে এক একজনকে পার্সোনালি শিক্ষা দেওয়া, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট আছে পাঠ্যক্রম। এখানে কি আছে পাঠ্যক্রম দেখে নাও। পাঠ্যক্রমে ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, যোগশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, শিল্পবিদ্যা, জাদুবিদ্যা ইত্যাদি বিষয়কেও স্থান দেওয়া হয়েছিল। মোট কথা এখানকার পাঠক্রম নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের অনুরূপ ছিল। তাহলে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিষয় পড়ানো হতো, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, শিল্পবিদ্যা, জাদুবিদ্যা সমস্ত কিছুই কিন্তু এখানে পড়ানো হতো। এরপরে দেখো 6 নম্বর পয়েন্ট আছে অধ্যাপক মণ্ডলী। এখানে কি লেখা আছে দেখে নাও। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে বহু খ্যাতিমান অধ্যাপক অধ্যাপনা করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জ্ঞানপাদ, প্রভাকর মিত্র, জ্ঞানশ্রী মিত্র, অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান, অভয়কর গুপ্ত প্রমুখ। তাহলে এখানকার অধ্যাপক মণ্ডলীগুলোর নাম মনে রাখবে তোমরা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে কিন্তু অতীশ দীপঙ্কর নামটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইনি কিন্তু সেই সময়ের খুবই নামকরা অধ্যক্ষ ছিলেন। পরে 7 নম্বর পয়েন্ট আছে মূল্যায়ন ও উপাধি। এখানে কি বলা হয়েছে দেখে নাও। মূল্যায়ন মানে মনে রাখবে পরীক্ষা,
আর উপাধি মানে হচ্ছে যে যখন কেউ তার পড়াশোনাটা কমপ্লিট করবে তার ভালো খারাপ বিচার করে তাকে একটা উপাধি দেওয়া হবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম শেষে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতো। মূলত মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হতো। সকল শিক্ষার্থীরা রাজার কাছ থেকে উপাধি লাভ করত, কারণ সে সময় রাজাই তো ছিলেন প্রধান, রাজাই তো তার তত্ত্বাবধানে এই বিশ্ববিদ্যালয়গুলো চালাতো, তার জন্য তিনিই কিন্তু উপাধি দিতেন। সাধারণত পণ্ডিত, মহাপণ্ডিত, উপাধ্যায় প্রভৃতি উপাধি দান করা হতো। তাহলে মনে রাখবে কি কি উপাধি দান করা হতো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 8 নম্বর পয়েন্ট আছে ব্যয়ভার। এখানে কি বলা হয়েছে, পাল বংশীয় রাজারাই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ব্যয়ভার গ্রহণ করত। পঠন পাঠনের জন্য শিক্ষার্থীদের কোনোরূপ বেতন বা অর্থ প্রদান করতে হতো না। এটা বুঝতে পেরেছো? এর পরের পয়েন্ট আছে দেখো নিয়ম শৃঙ্খলা। এখানে কি বলা হয়েছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে কঠোরভাবে শৃঙ্খলা মেনে চলা হতো। সন্ধে হলেই মঠের প্রধান প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হতো। ভারপ্রাপ্ত অধ্যাপকগণ ছাত্রাবাসের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে তৎপর হতেন। তাহলে এখানে দেখো বুঝতেই পারা যাচ্ছে, এখানে যারা ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলেন তারা কিন্তু নিয়ম শৃঙ্খলা কঠোরভাবে পালন করতেন। এখানে একটা সময়ের পর কিন্তু মানে সন্ধে হলেই কিন্তু মঠের প্রধান প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হতো। এটা আশা করি বুঝতে পেরেছো। এর পরের পয়েন্ট আছে দেখো ধ্বংস। এখানে কি বলা হয়েছে, মুসলিম সেনাবাহিনীর আক্রমণে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টিও ধ্বংস হয়েছিল। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের ছোট প্রশ্ন জেনে নিতে হয়, সেগুলো কি চলো আলোচনা করে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন আছে দেখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এটার উত্তর কি হয়ে যাবে, ধর্মপাল। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন আছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন? মনে রাখবে এটার উত্তর হয়ে যাবে 1193 সালে মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা উত্তর লিখবে বিহারের ভাগলপুর জেলায়। 4 নম্বর প্রশ্ন আছে, বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ কে ছিলেন? এটার উত্তর কি হয়ে যাবে দেখো, অতীশ দীপঙ্কর। 5 নম্বর প্রশ্ন, বজ্রযান বৌদ্ধ ধর্ম মত চর্চার একটা বড় কেন্দ্র কোনটি? এটার উত্তর হয়ে যাবে বিক্রমশীল বৌদ্ধ বিহার বা বিক্রমশীল মহাবিশ্ববিদ্যালয়। তাহলে এখান থেকে এই শর্ট প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আজকের এই আলোচনা আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।